নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ গল্প, স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প অবলম্বনে দ্য 5 অরেঞ্জ পিপস। স্যার আর্থার কনান ডয়েল আমাদের কাছে একটি ভীষণ পরিচিত নাম। তিনি আমাদের গোয়েন্দা শার্লক হোমসের রচয়িতা। তার গল্পগুলির মধ্যে রয়েছে দ্য হাউন্ডস অব দ্য ব্যাসকারভিল, দ্য সাইন অফ 4 এবং ফাইনাল প্রবলেমের মতো অসাধারণ সব গল্প। আজকের গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে শার্লক হোমসের গল্প অবলম্বনে দ্য 5 অরেঞ্জ পিপস। রহস্য মীমাংসার অসাধারণ সহজাত ক্ষমতার অধিকারী শার্লক হোমস চুলচেরা যুক্তি ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণী ক্ষমতা প্রয়োগ করে অত্যন্ত দুরূহ জটিল মামলাও অতি অল্প সময়ের মধ্যেই জলের মতো সহজ ও সরল করে আনতে পারে। তার প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেই। কিন্তু তথাপি বিগত 1880 থেকে 1890 সালের মধ্যে যেসব রহস্য সমাধানের দায়িত্ব সে নিয়েছে, তার মধ্যে কয়েকটিতে তার ক্ষমতা ব্যর্থ হয়েছে। কেসগুলি অমীমাংসিতই থেকে গেছে। আবার কতকগুলি মামলার সমাধান ঘটেছে আংশিকভাবে। শেষোক্ত পর্যায়ের কেসগুলোর মধ্যে একটি খুবই চমকপ্রদ। আজও পর্যন্ত ঘটনাচক্রের রহস্য পুরোপুরি স্পষ্ট হয়নি, ভবিষ্যতে হবে বলেও মনে হয় না। সেটা 1887 সালের ঘটনা। সেপ্টেম্বর মাসের শেষের দিক। বৃষ্টি আর ঝড়ের তাণ্ডব চলছে সকাল থেকে। বউ বাপের বাড়ি, সুতরাং কয়েকদিনের জন্য বেকার স্ট্রিটে এসে আস্তানা নিতে হয়েছে। চুল্লির ধারে বসে আছি দুজনে। আমি একটা বই পড়বার চেষ্টা করছি। এমন সময়ে দরজার ঘণ্টা বাজিয়ে ঘরে এসে ঢুকল বছর 22-এর এক যুবক। গুরুতর সমস্যায় না পড়লে এমন ঘোর দুর্যোগের দিনে কেউ বেকার স্ট্রিটে পা দেয় না। হোমস আর আমার মধ্যে একবার দৃষ্টি বিনিময় হলো। আসুন আসুন বলে হোমস আগন্তুককে আসন দেখিয়ে দিল। রুচিসম্মত পোশাকের বেশ ফিটফাট যুবক, চোখ উদ্বিগ্ন, মুখ ফ্যাকাশে, দুশ্চিন্তার ছাপ মুখে স্পষ্ট। ভেজা ছাতা ও জলঝরা বর্ষাতি আংটায় ঝুলিয়ে রেখে যুবক বসল। মুখে সলজ্জ হাসি টেনে কিছু বলতে যাচ্ছিল। তার আগেই হোমস বলে উঠল, দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসছেন দেখছি। আগে ঠিকই ধরেছেন, হরস্যাম থেকে আসছি। মেজর প্রেন্ডেগাস্টের মুখে আপনার উচ্ছ্বাসিত প্রশংসা শুনে ছুটে এসেছি। উনি বললেন আপনি কখনো হার মানেন না। হোমস হেসে বলল, তাহলে কিন্তু কিছু এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে। এ পর্যন্ত মোট 4 বার কেস হেরেছি। 3 বার পুরুষের কাছে আর 1 বার একটি মহিলার কাছে। জিতেছেন অনেক বেশি বার। আমার কেসেও নিশ্চয়ই জয়ী হবেন, এই বিশ্বাস নিয়ে এসেছি। অদ্ভুত এক রহস্যের মধ্যে পড়েছি মিস্টার হোমস। আমাদের পরিবারে এমন ঘটনা ঘটবে তা কখনো ভাবতে পারিনি, জানেন। নড়ে চড়ে বসে হোমস বলল, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। শোনা যাক আপনার কাহিনী। চেয়ার টেনে নিয়ে আগুনের সামনে বসল যুবকটি। তারপর বলতে আরম্ভ করল, আগে আমার নাম জন ওপেনশ। আমার বাবারা 2 ভাই। জোসেফ আমার বাবা, আর কাকার নাম এলিয়াস। যে মামলা নিয়ে এসেছি তার জের চলছে বাবা কাকার আমল থেকেই। কেভেন্ট্রিতে বাবার সাইকেলের টায়ারের ব্যবসা ছিল। ভালো টাকা পয়সা রোজগার করছেন এই কারবারে। পরে মোটা টাকায় কারবার বেচে দিয়ে অবসর জীবনযাপন করছিলেন। কাকা আমেরিকায় সৈন্য বিভাগে ছিলেন, কর্নেলও হয়েছিলেন। যুদ্ধ শেষ হলে ফ্লোরিডায় কিছুকাল বসবাস করার পর 70 সাল নাগাদ ফিরে আসেন হরস্যামের সাসেক্সে। জমি জমা কিনে বসবাস শুরু করেন। আমেরিকায় থাকাকালীন টাকাও করেছিলেন, কিন্তু প্রচণ্ড নিগ্র বিদ্বেষের জন্য সেখানে থাকতে পারেননি।
নিগ্রোদের ভোটাধিকার তিনি সমর্থন করতেন না। খুবই বদমেজাজি মানুষ, কারোর সঙ্গে মেলামেশাও করতেন না, এমনকি বাবার সঙ্গেও দেখা করতে আসতেন না। মদ তামাকে নেশা ছিল রীতিমতো, সেই নিয়ে ঘরের কোণে পড়ে থাকতেন। কদাচিৎ কখনো বাড়ির পাশের মাঠে বেড়াতে যেতেন। আমাকে খুবই স্নেহ করতেন কাকা। ইংল্যান্ডে আসার কয়েক বছর পরে বাবাকে বলে আমাকে কাছে নিয়ে রেখেছিলেন। আমি ব্যবসাপত্র দেখতাম, বাইরের লোকের সঙ্গেও কথাবার্তা আমাকেই বলতে হতো। বছর 16 বয়সের মধ্যেই রীতিমতো কর্তা ব্যক্তি বনে গিয়েছিলাম আমি। আমার হাতেই সব চাবিটাবি থাকতো, সর্বত্রই ছিল অবাধ গতি। কেবল চিলে কোঠার চাবি কাকা রেখে দিয়েছিলেন। চাবির ফোকরে উঁকি দিয়ে দেখেছিলাম ঘরে স্তূপকৃত তোরঙ্গ আর কাগজপত্রের ডাই। 1883 সালের মার্চ মাসের এক সকালে কাকার সঙ্গে বসে আছি, এমন সময়ে একটা চিঠি এলো কাকার নামে। ভারতবর্ষ থেকে লেখা চিঠি, পন্ডিচেরি পোস্ট অফিসের ছাপ ছিল তাতে। খামের মুখ ছিঁড়তেই ভেতর থেকে 5টা শুকনো কমলা লেবুর দানা পড়ল টেবিলের উপরে। আর কিছুই নেই। ব্যাপারটা রসিকতা বলেই মনে হলো আমার, কিন্তু কাকার মুখ মুহূর্তে ছাইয়ের মতো বিবর্ণ হয়ে গেল। আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, সর্বনাশ! কে কে কে? আর রক্ষে নেই, আর রক্ষে নেই আমার। এবারে পাপের সাজা মনে হয় পেতেই হবে। মৃত্যু মৃত্যু এগিয়ে আসছে। কাকা কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন। আমি খামটা তুলে নিয়ে দেখলাম, খামের মুখের কাছে লাল কালির কে অক্ষরটা 3 বার লেখা। কাকার অবস্থা দেখে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু কমলা লেবুর দানা আর অক্ষরের মধ্যে এমন কি যে রয়েছে যার জন্য কাকা এমনভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বুঝতে পারছিলাম না মিস্টার হোমস। ব্যাপারটা জানবার জন্য ওপরে যাচ্ছিলাম, দেখলাম কাকা উপর থেকে নিচে নেমে আসছেন। হাতে জং ধরা পুরানো চাবি আর একটা পেতলের বাক্স। চিলে কোঠা খুলছিলেন বুঝতে পারলাম। আমাকে দেখেই বললেন, এবারে টেক্কা দেবো আমি ওদের। এই, তুমি উকিল ফটকে ডেকে পাঠাও। উকিল এলে কাকার ঘরে আমারও ডাক পড়ল। দেখলাম চুল্লির ঝাঁঝরির ওপর অনেক কাগজ পোড়া ছাই পড়ে আছে। সেই পেতলের বাক্সটা ডালা খোলা অবস্থায় পাশে পড়ে আছে। কে অক্ষরটা ডালার ওপর 3 বার খোদাই করা। খামের ওপরে ওই লেখাটা দেখেই কাকা মৃত্যু ভয়ে শিউরে উঠেছিলেন। কাকা লেখাপড়া করে সমস্ত সম্পত্তি বাবার নামে দিয়ে দিলেন। বললেন, পরে তুমি সবই পাবে, তবে যদি বোঝো শান্তিতে ভোগ করতে পারছো না, তখন সবচেয়ে বড় শত্রু যে, তাকে দিয়ে দিও। সাক্ষী হিসেবে উইলে সই করে দিলাম বটে, কিন্তু অজ্ঞাত ভয় সেদিন থেকে আমার মনের কোণায় বাসা বাঁধল। কাকার মধ্যেও এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। সারাক্ষণ ঘরবন্দি হয়ে রইলেন। নেশা করাও আরও বেড়ে গেল। কেমন খিটখিটে হয়ে গেলেন। অল্পতেই চেঁচামেচি করতে আরম্ভ করতেন। বলতেন, কারো ভয়ে কাবু হওয়ার পাত্র তিনি নন, কারোর পরোয়া তিনি করেন না। দারুণ শীতেও কাকা ঘেমে যেতেন। বুঝতে পারতাম অপরিসীম ভয়ে ক্রমশই কাবু হয়ে পড়েছেন তিনি। একদিন রাতে একরকম চেঁচামেচি করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি, আর ফিরলেন না। বাগানের ডোবাটায় মাত্র 2 ফুট জলের মধ্যে মুখ গুজে পড়ে আছেন দেখা গেল পরের দিন। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। জুরিরা সব শুনে রায় দিলেন ব্যাপারটা আত্মহত্যা। আমি কিন্তু এই রায় মেনে নিতে পারলাম না। আমার সন্দেহ একটা কোথাও না কোথাও রয়েই গেল মিস্টার হোমস। কাকার মৃত্যুর পর উইল অনুসারে কাকার সম্পত্তি আর ব্যাংকের 1014 পাউন্ড বাবাই পেলেন। হোমস কথার মাঝপথে জিজ্ঞেস করল, এমন অদ্ভুত কাহিনী আগে কখনো শুনিনি। আচ্ছা, চিঠিটা কবে এসেছিল আপনার মনে আছে? আর কতদিন পরে এই মৃত্যু বা আত্মহত্যার ঘটনাটি ঘটেছিল?
চিঠি এসেছিল 1883 সালের মার্চের 10 তারিখ। কাকা মারা গেছেন 2 মে রাত্রে, ঠিক 7 সপ্তাহ পরে মিস্টার হোমস। এরপর আমি আর বাবা চিলেকোঠাটা তন্ন তন্ন করে খুঁজলাম। ডালা খোলা পেতলের বাক্সটা পাওয়া গেল। 3টে কে খোদাই করা ছিল তাতে। তার নিচে লেখা পত্র, স্মারকলিপি, নিবন্ধ, রসিদ ইত্যাদি, কিন্তু কোনো কাগজই বাক্সে নেই। কাকা হয়তো সবই পুড়িয়ে ফেলেছেন। ঘরে তেমন কিছু আর পাওয়া গেল না। এর পরের ঘটনাটা ঘটল 1885 সালে। বাবার সঙ্গে ব্রেকফাস্ট খেতে বসেছি, এমন সময় একটা খাম এলো বাবার নামে। চিঠি খুলেই বাবা হতভম্ব। সেই 5টা কমলা লেবুর দানা, খামের ওপরে সেই 3টে কে অক্ষর, আর নিচে লেখা রয়েছে সূর্য ঘড়ির ওপরে কাগজগুলো রাখবে। বাবার সারা মুখে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো। বললেন, সূর্য ঘড়ি বাগানে একটা আছে বটে, কিন্তু কাগজপত্র তো কিছু নেই। বাবা পরে সামলে উঠলেন, খুব একটা আমল দিলেন না চিঠিটাকে। চিঠিটা এসেছিল ডান্ডি থেকে। আমি পুলিশে খবর দিতে চাইলে বাবা বললেন, সব ছেলে খেলা ব্যাপার, পুলিশকে ডেকে লোক আসাবার দরকার নেই। সেদিন থেকে সতর্ক দৃষ্টি রাখলাম বাবার ওপরে। চিঠি পাওয়ার 3 দিন পরে বাবা তার ছেলেবেলার বন্ধু মেজর ফি বার্ডির সঙ্গে দেখা করতে গেলেন। দ্বিতীয় দিনে মেজরের বাড়িতেই বাবা মারা যান। শিকারে গিয়ে খাত থেকে পড়ে তার মৃত্যু ঘটে। জুরিরা বললেন দুর্ঘটনা, কিন্তু আমার মন বারবার বলতে লাগলো, মিস্টার হোমস, বাবা নিশ্চয়ই খুন হয়েছে। কিন্তু কারা, কিসের জন্য আমাদের ঘিরে এমন ষড়যন্ত্র পাকিয়ে চলেছে বুঝতে পারলাম না। বাবার মৃত্যুর পর অভিশপ্ত সম্পত্তি আমার হাতে এলো। বাবার রহস্যজনক মৃত্যুর পর 1 বছর 8 মাস কোনো উপদ্রব ছিল না। কমলা লেবুর দানার আতঙ্ক ফিকে হয়ে গিয়েছিল। নিশ্চিন্তে রয়েছি, কিন্তু কাল সকালেই আমিও পেলাম সেই খাম। এই দেখুন। যুবক জন ওপেনশ পকেট থেকে একটা খাম বার করে তার ভেতর থেকে 5টা শুকনো কমলা লেবুর দানা তেলোতে নিয়ে দেখালো। বলল, লন্ডনের পূব অঞ্চলের ডাকঘরের ছাপ রয়েছে খামটার উপরে। ভেতরে 3টে কে আর লেখা, কাগজপত্র সূর্য ঘড়ির ওপরে যেন থাকে। হোমস সাগ্রহে জিজ্ঞেস করল, চিঠি পেয়ে আপনি কি করলেন? কি করতে পারি বলুন? আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার হোমস। কেবল বুঝতে পারছি ইটস মাই টার্ন। হোমস উত্তেজিতভাবে বলে উঠল, এভাবে চুপ করে থাকা আপনার একেবারেই উচিত হয়নি। যদি বাঁচতে চান গা ঝাড়া দিয়ে উঠুন। পুলিশের কাছে গিয়েছিলাম, তারা ব্যাপারটাকে কারোর ঠাট্টা বলে উড়িয়ে দিলেন। একেবারে বেকার দল, ওরা ওরকমই করে। তবে একজন পুলিশ দিয়েছে বাড়ি পাহারার জন্য। হোমস এবার রীতিমতো রেগে উঠল। চিঠিটা পাওয়ার পরে একেবারে 2 দিন বেকার কাটালেন। সঙ্গে সঙ্গে এলেন না কেন? শয়তান যে একেবারে ঘাড়ের ওপরে। আচ্ছা, এই ব্যাপারটা আন্দাজ করার মতো কোনো সূত্র দিতে পারেন? জন পকেট থেকে একটা নীল কাগজের টুকরো টেবিলে রাখল। বলল, কাগজপত্র পোড়াবার সময় এই টুকরোটা হাওয়ায় উড়ে মেঝের কোণে পড়েছিল বোধহয়। ছাইয়ের মধ্যে এইরকম লালচে কাগজের আরও আধপোড়া টুকরো চোখে পড়েছিল। কাগজটার ওপর হুমড়ি খেয়ে পড়লাম দুজনে। মনে হলো খাতার পাতা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। ওপরের দিকে লেখা 1869, আর তলায় চৌঠা হাডসনের মতো একই আছে। এসেছিল 7ই ম্যাকাউলি, প্যারামোর আর জন সোয়ানকে দানা পাঠানো হলো। 9ই ম্যাকাউলি সাফ, 10ই জন সোয়ান সাফ, 13ই প্যারামোরকে দেখে এলাম। ঠিক আছে। হেয়ালি ভরা কাগজটা ফিরিয়ে দিল হোমস। বলল, শুনুন, যা বলছি ভালো করে শুনুন।
নষ্ট করার মতো কোনো সময় নেই। এখনই বাড়ি গিয়ে একটা কাগজ লিখবেন। সব কাগজপত্র কাকা পুড়িয়ে ফেলেছেন, কেবল এইটা পাওয়া গেছে। লেখা কাগজটার সঙ্গে নীল চেক কাগজটা পেতলের বাক্সে ভরে সূর্যঘড়ির ওপরে রেখে আসবেন। এই মুহূর্তে করার আর কিছু দেখছি না। আগে নিজে বাঁচুন, পরে বাপ কাকার মৃত্যু রহস্য নিয়ে মাথা ঘামাবেন। আপনার মাথার উপরে বিপদের খাড়া ঝুলছে। আর দেরি করবেন না। কি করে ফিরবেন? আর ট্রেনে? রাস্তায় যদিও লোক থাকবে, কিন্তু নিশ্চিন্ত হতে পারছি না। সঙ্গে কিছু হাতিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। 9টা এখনো বাজিনি, ট্রেন আপনি পেয়ে যাবেন। কাল থেকে আপনার কাজটা শুরু করুন। রহস্যের চাবিকাঠি রয়েছে লন্ডনে, এবং এখান থেকেই সব শুরু করব। ঠিক আছে, পরে এসে বাক্সের খবরটা আপনাকে জানিয়ে যাব। বিদায় নিয়ে চলে গেল জন ওপেনশ। আগুনের দিকে তাকিয়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল হোমস। তারপর বলল, ওয়াটসন, সাইন অফ 4 মামলার কথা তোমার মনে আছে? এও একটা তেমনই ভয়ঙ্কর কেস। আমি বললাম, কিন্তু ব্যাপারটা কিছুই যে মাথায় আসছে না আমার। ওয়াটসন, যুক্তির সিঙ্গল ভাঙলেই তলায় পৌঁছানো যায়। যুক্তিবিদ্যাটা সেই কারণেই অত্যন্ত উঁচু দরের আর্ট বলে আমি মনে করি। আর দরকারি সব জিনিসপত্র মগজে রাখতে না পারলে এই আর্টে দক্ষ শিল্পী হওয়া যায় না। মার্কিন বিশ্বকোষের কে খণ্ডটা তাক থেকে নামাও। আচ্ছা, এবারে বসো, ঘটনাগুলো পর্যালোচনা করা যাক। জনের কাকা কর্নেল ওপেনশ আমেরিকায় ছিলেন, কিন্তু হঠাৎ করে চলে এলেন কেন? আবার এসে ইংল্যান্ডের পল্লী অঞ্চলে নির্জনে বসবাস শুরু করলেন। লোকজনের সঙ্গে মিশতেন না, বাড়ি ছেড়ে বেরুতেন না। কিন্তু কেন? নিশ্চয়ই কারোর ভয়ে। তাহলে ভয়টা কি ধরনের? চিঠিগুলো থেকেই সেটা আন্দাজ করা যেতে পারে। এবারে পোস্ট অফিসগুলোর ছাপ মনে করবার চেষ্টা করো। প্রথম চিঠি পন্ডিচেরির, দ্বিতীয়টা ডান্ডি থেকে লেখা, তৃতীয়টা পূর্ব লন্ডনের। কে অক্ষরটা থেকে কি আন্দাজ করছো তুমি? সব কটা জায়গায় জাহাজ ঘাটা, জাহাজে বসে চিঠিগুলো লেখা হয়েছে। এই তো বেরিয়ে গেল একটা সূত্র। এবারে আরো দেখো, পন্ডিচেরি থেকে হুমকি দেওয়ার পর খুন করতে সময় লেগেছে 7 সপ্তাহ, কিন্তু ডান্ডি থেকে হুঁশিয়ারি আসার পর খুন হয়েছে 3 দিনের মাথায়। কি পরিষ্কার হয়েছে? তাহলে কি বলতে চাইছো, পত্র লেখকের আসতে সময় লেগেছে? এক্স্যাক্টলি। চিঠিও এসেছে একই পথে। হুমকি যে দিয়েছে সে এসেছে পালতোলা জাহাজে, যা চিঠি পাওয়া জাহাজের তুলনায় অনেকটাই আস্তে চলে। চিঠি এসেছে কলে চলা জাহাজে। এ কারণে বুঝতে পারছি যে জনের জীবন ভীষণ বিপন্ন। শেষ চিঠিটা এসেছে পূর্ব লন্ডন থেকে। তো বুঝতেই পারছো ওয়াটসন, সময় একেবারেই নেই। সর্বনাশ! কিন্তু এত সমস্ত কিছুর কারণটা কিছু অনুমান করতে পেরেছো? সেই কাগজপত্র, হুঁশিয়ারি আর খুন, চিহ্ন প্রমাণ না রেখে পরপর এমন দুটো খুন কখনো একজনের পক্ষে সম্ভব নয়। দলটা রীতিমতোই ভারী। এরা বুদ্ধিমান, ধনবান এবং একগুঁয়ে। পিতলের বাক্সের কাগজপত্রগুলো তারা ফিরে পেতে চায়, যার কাছেই থাকুক না কেন। আর এই যে 3টে কে অক্ষর কোনো মানুষের নামের আদ্যক্ষর নয়, নিশ্চিত একটা সংস্থার নাম। বলতে বলতে মার্কিন বিশ্বকোষের পাতা মেলে ধরল হোমস। বলল, এই যে এই দেখো, কু ক্লুক্স ক্ল্যান। আগ্নেয়াস্ত্রের ট্রিগার টেপার সময় একরকম ধাতব শব্দ হয়, তার সঙ্গে সঙ্গতি রেখেই এই নামের সৃষ্টি। ডার্ক সাইটের একটা সংস্থা। আমেরিকায় গৃহযুদ্ধের পর এই ভয়ঙ্কর সংস্থাটির পতন ঘটে। এদের উদ্দেশ্য ছিল যে সব নিগ্রো ভোটাধিকার চায় তাদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা। যাকে তারা খুন করতে বা দেশ থেকে তাড়াতে চাইতো তাদেরকে তারা হুমকি পাঠাতো। কখনো কমলালেবুর দানা, কখনো তরমুজের দানা বা ওক গাছের পাতা চিহ্ন হিসেবে পাঠাতো। যারা এসব হুমকির তোয়াক্কা করত না তাদের সরাসরি সরিয়ে দেওয়া হতো পরপারে।
অনেক চেষ্টা করেও এই সব ভয়ঙ্কর সংস্থাটিকে দমন করা যায়নি। তবে 1869 সালে সংস্থাটি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। তারপরে মাঝে মধ্যে এদের নাম শোনা গেছে। বিশ্বকোষ বন্ধ করে হোমস বলল, এবারে মেলাতে থাকো। কর্নেল ওপেনশ আমেরিকা ছেড়ে চলে আসেন 1869 থেকে 70 সালে, আর সংস্থাটি ভেঙেছে 1869 সালে। তাছাড়া জনের মুখেই শোনা গেছে নিগ্রোদের ভোটাধিকার সমর্থন করতেন না বলে তিনি আমেরিকায় বসবাস করতে পারেননি। তাহলে কি বোঝা যাচ্ছে? তিনি নিজেও এই সংস্থার মধ্যে ছিলেন এবং কোনো কারণে সংস্থার অনেক নামধামের নথিপত্র নিয়ে ইংল্যান্ডে পালিয়ে এসেছিলেন। নিশ্চয়ই ও দেশের অনেক বিশিষ্ট ব্যক্তির নামধাম রয়েছে ওই কাগজপত্রে। তারাই রীতিমতো আতঙ্কিত হয়ে কাগজপত্র উদ্ধারের চেষ্টায় উঠে পড়ে লেগেছে। তাহলে আমরা যেটা দেখলাম ওটাও কি সেই নামের একটা তালিকা? হ্যাঁ, ডায়েরির পাতা, খুন আর হুমকির একটা রেকর্ড। ওয়াটসন, আজকের মতো এখানেই রাখো। এবার একটু বেহালাটা নিয়ে বসতে দাও। এই জঘন্য আবহাওয়া আর তার চাইতেও জঘন্য মানুষ জাতটাকে কিছুক্ষণ ভুলে থাকা যাক। সকালে আকাশের মেঘ অনেকটা হালকা হয়ে গেছে, সূর্যের ম্লান মুখ দেখা যাচ্ছে। ব্রেকফাস্টের টেবিলেই হোমস ঘোষণা করল, আজকেই হাত দিচ্ছি ওপেনশর কেসটায়। লন্ডন শহর থেকে শুরু করা যাক। সদ্য আসা প্রভাতী কাগজটার পাতা উল্টাতেই নজরে পড়ল খবরটা। শিউরে উঠল আমার সারা শরীর। কাল রাতে ওয়াটারলু ব্রিজের ওপর থেকে একজন জলে পড়ে যায়। কনস্টেবল শব্দ পেয়ে জলের ধারে ছুটে যায়, কিন্তু নদীতে লোক নামিয়েও মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পরে জল পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পকেটে একটা খাম থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম জন ওপেনশ। বাড়ি হর্সহ্যামের কাছে। পুলিশ অনুমান করছে শেষ ট্রেন ধরবার জন্য ছুটতে গিয়ে অন্ধকারে পথ হারিয়ে নদীর পাড়ে চলে আসে। সেখানেই পা হড়কে জলে পড়ে যায়। মৃতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। খবরটা শুনতে শুনতে হোমসের মুখের ভাব ক্রমশ কালো ও কঠিন হয়ে ওঠে। ভেতরে প্রচণ্ড আলোড়ন চলছে বুঝতে পারলাম। চেয়ারে শান্ত হয়ে বসে থাকতে পারল না সে। উঠে অস্থিরভাবে পায়চারি শুরু করলো। ক্রমাগত হাত মুঠো করছে আর খুলছে। পায়চারি করতে করতেই বলতে লাগলো, উফ, আমি কত বোকা! সবকিছু জানবার পরেও শেষ মুহূর্তে ওভাবে পথে ছেড়ে দেওয়া একেবারেই উচিত হয়নি। আমার কাছে বাঁচতে এসেছিল, কিন্তু আমি নিজেই মৃত্যুর মুখে ঠেলে দিলাম তাকে। পেছনে লোক লেগেই ছিল। ব্রিজের ওপর থেকে ভুলিয়ে নদীর ধারে নিয়ে গিয়েছিল। কিন্তু ঠিক আছে ওয়াটসন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এদের। চললাম। আমাকে কিছু জিজ্ঞাসা করবার অবকাশ না দিয়েই ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে। সারাদিন ডাক্তারি নিয়ে কাটলো আমার। হোমস ফিরে এলো রাত 10টায়। ক্ষুধায় অস্থির হয়ে শুকনো রুটি জলে ভিজিয়ে গিলতে লাগলো। বলল, ওয়াটসন, খবর আছে, শয়তানগুলোকে কবজায় আনা গেছে। আমি এবারে হুমকি পাঠাবো এদের, বদলা নেব রীতিমতো। খাওয়া শেষ করে একটা কমলা লেবুর খোসা ছাড়িয়ে কোয়া বার করল। তারপর পরপর 5টা দানা একটা খামে ভরল। ভেতরে ভাঁজে লিখল, যে কা কে পাঠাচ্ছে সা হো। খামের মুখ এঁটে ওপরে লিখল, ক্যাপ্টেন জেমস কালাহাউ, লোন স্টার জাহাজ, সাভানা, জর্জিয়া। বলল, জাহাজ ঘাটায় নেমেই হাতে পাবে। বয়ে উৎকণ্ঠায় শয়তানটা ওপেনশদের মতোই আধমরা হয়ে পড়বে দেখো। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই কালাহাউন লোকটাকে কোথায় পেলে এই নাম? পালের গোদা, দল বল শুদ্ধ, এবারে জালে তুলব।
বলতে বলতে একতাড়া কাগজ দেখালো আমাকে, নাম আর তারিখের লম্বা তালিকা। দিনটা কেটেছে এর পেছনেই ফাইল আর দলিল ঘেটে। 1883 সালের জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পন্ডিচেরিতে যেসব পালতোলা জাহাজ নোঙর ফেলেছিল তার একটা নাম ছিল লোন স্টার, যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রের নাম। 1885 সালের জানুয়ারিতে সেই জাহাজই নোঙর ফেলেছিল ডান্ডিতে। একরকম নিঃসন্দেহ হয়ে খোঁজ নিলাম লন্ডনের বন্দরে, দেখলাম এখানে উপস্থিত লোন স্টার। ছুটলাম জাহাজ কাটায়, কিন্তু গিয়ে শুনলাম সকলেই রওনা হয়ে গেছে সাভানার দিকে, মানে কাজ শেষ করে দেশে ফিরছে। সাগ্রহে বললাম, তারপর? সাভানায় টেলিগ্রাম পাঠালাম, যথারীতি পুলিশ ওত পেতে থাকবে। আমার চিঠি যাবে কলের জাহাজে, ওদের পালতোলা জাহাজের অনেক আগেই পৌঁছে যাবে। খবর নিয়ে জেনেছি খালাসি সহ জাহাজের সব লোকজনের মধ্যেই ক্যাপ্টেন কালাহাউন আর তার 2 জন সহকারী কেবল আমেরিকার লোক। কাল রাতে এই 3 জন জাহাজে ছিল না। ওপেন শকে খুন করার অভিযোগে 3 মূর্তিকে ধরার জন্য পুলিশ প্রস্তুত হয়েই থাকবে। ওয়াটসন। আমাদের আশা কিন্তু পূর্ণ হলো না। কুচক্রী কালাহাউন সাভানায় পৌঁছাবার আগেই ওপরওয়ালার অমুক দণ্ড নেমে এলো তার জাহাজের ওপরে। হোমসের পাঠানো 5টা কমলা লেবুর দানা কোনোদিনই আর তার হাতে পৌঁছালো না। দুর্ধর্ষ সামুদ্রিক ঝড়ে অতল সমুদ্রে তলিয়ে গেছে লোন স্টার। উত্তাল ঢেউয়ের মাথায় লোন স্টার নাম লেখা বিধ্বস্ত একটা খোল ভেসেছিল কেবল। তাই থেকেই জানা গেল ঘটনাটা। শুনছিলেন দ্য 5 অরেঞ্জ পেপস। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। গল্পের পোস্টার ডিজাইনে রয়েছে সান্নিক এবং সাউন্ড ডিজাইনিংয়ে রয়েছে মণ্ডলের আড্ডাখানা প্রোডাকশন। তাহলে আজকের গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।